এবার আওয়ামী লীগের পর নিষিদ্ধ হচ্ছে জামায়াত ইসলাম। এক ঢিলে দুই পাখি মারলেন তারেক রহমান। এক মাসের মধ্যে ইতিহাস ঘটাবে আওয়ামী লীগ। দ্বিগুণ শক্তি নিয়ে রাজনীতিতে ফিরছেন শেখ হাসিনা। জামায়াত ইসলামীকে নিষিদ্ধের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে তারা। অন্যদিকে জামায়াত ইসলামী বলছে একটি রাজনৈতিক দলকে অন্য একটি রাজনৈতিক জোট নিষিদ্ধ করতে পারে না। প্রশ্ন উঠেছে, এত বছর পর হঠাৎ জামায়াতকে নিষিদ্ধের উদ্যোগ কিসের বার্তা বহন করে? মুক্তিযুদ্ধ নিয়ে সংসদে একটি বিল পাশ হয়েছে এবং এই বিল পাশের মাধ্যমে অনেক বড় বার্তা এসেছে। যুদ্ধাপরাধী দল হিসেবে জামাতকে নিষিদ্ধ করা হবে। এবার সংসদে জামাতকে নিয়ে যে বিল পাশ হলো, এই বিলের ফলে জামাত কি এর পরের টার্গেট? এই কথাটা সত্য যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিপ্রেক্ষিতে জামাত খুবই চিন্তিত। এই যে ভূতের মুখে রাম নাম শুরু হয়ে গেছে, এটার অন্তরালে কোনো খেলা আছে, যেটা আমি বললাম যে সবার জন্য অশান্তির সংকেত। জামায়াত ইসলামীকে এই আইনেই সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হয়। যেসব যুক্তিতে জামায়াতকে তখন নিষিদ্ধ করা হয়, ওই যুক্তিতেই জামায়াতকে আবারও নিষিদ্ধ করতে পারে। বিশেষ করে ৭১-এর গণহত্যার দায়। একজন তারেক কেন, ১ লক্ষ তারেক একত্রিত হইলেও আওয়ামী লীগের কিছুই করতে ওরা পারবে না। যে আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, এই আইনকে আমরা হারাই যেতে দেব না। ওরা লুকিয়ে ফেললো, আমরা খুঁজে বের করবো ইনশাআল্লাহ। এই জনগণ দেখবে, দেশবাসী দেখবে বাকশাল কত প্রকার ও কি কি। জামাত ইসলাম, এনসিপি এবং বিএনপি নিষিদ্ধ হবে। মাঠে খেলার জন্য কেউ থাকবে না। আজকে যারা মনে করছে আওয়ামী লীগকে তারা শেষ করে দিয়েছে, তারা জানে না তারা তাদের নিজেদের কবর খুলেছে। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগত। প্রিয় দর্শক, তবে কি খেলা শুরু হয়ে গেল? দর্শক মণ্ডলী, যে আইন সংসদে পাশ হওয়ার পর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, ঠিক একই আইনে ৭১-এ গণহত্যার দায়ে নিষিদ্ধ হতে চলেছে জামায়াত ইসলাম। দর্শক মণ্ডলী, ইতিমধ্যেই বিভিন্ন বিশ্লেষকগণ বলছেন, আওয়ামী লীগের কার্যক্রম যদি নিষিদ্ধ হয়ে থাকে বা নিষিদ্ধ করা হয়, তাহলে জামাত ইসলামকেও নিষিদ্ধ করতে হবে। দর্শক, বিশ্লেষকের সেই কথার সাথে আপনি কি একমত পোষণ করছেন কিনা, অর্থাৎ আপনিও চান কিনা জামাত ইসলামকেও নিষিদ্ধ করা হোক, তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক, এছাড়াও জানতে চলেছেন নিষিদ্ধ হয়েও কিভাবে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে চলেছে, সে বিষয় নিয়ে চাঞ্চল্যকর কিছু তথ্য। দর্শক, তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন, নাটিনের সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টি বুঝতে পারবেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। মুক্তিযুদ্ধ নিয়ে সংসদে একটি বিল পাশ হয়েছে এবং এই বিল পাশের মাধ্যমে অনেক বড় বার্তা এসেছে। জামুকা যে অধ্যাদেশ, সেই অধ্যাদেশের ব্যাপারে অধ্যাদেশটা এখন বিল আকারে আইনে পাশ হলো। এর ফলে কি একটা বার্তা দেওয়া হলো যে আগামীতে যুদ্ধাপরাধী দল হিসেবে জামাতকে নিষিদ্ধ করা হবে? যখন আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা চলছে, কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা চলছে, সন্ত্রাস বিরোধী আইনে অধ্যাদেশের মাধ্যমে প্রফেসর ইউনূস সরকার যে নিষেধাজ্ঞা দিয়েছিল, এবার সংসদে জামাতকে নিয়ে যে বিল পাশ হলো, এই বিলের ফলে জামাত কি এর পরের টার্গেট? আর আওয়ামী লীগের উপরে যদি নিষেধাজ্ঞা দেওয়া হয়, তাহলে জামাতের উপরে কেন নয়? এই প্রশ্নটা তো অনেক দিন থেকেই ঘুরে ফিরে আসছে, ঘুরে ফিরে আলোচনা হচ্ছে। মাধ্যমে শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে জামুকা সংশোধনে বিল পাশ, জামাতের আপত্তি, সমর্থন এনসিপির। এতক্ষণ যে তথ্যটা আপনাদেরকে দিইনি, সেটা হচ্ছে যে এই বিলে জামাত আপত্তি জানালেও জামাতের যে সহযোগী, যাদেরকে বুকে জড়িয়ে ধরে জামাত নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা করেছিল এবং মনে করেছিল যে তাদের একটা ঢাল হিসেবে এনসিপিকে তারা ব্যবহার করতে পারবে, সেই এনসিপি এরকম বিপদের মুহূর্তে সংসদে তাদের পাশে দাঁড়ায়নি। এনসিপি আপত্তি জানায়নি, এনসিপি এই বিলের সমর্থন করেছে। অর্থাৎ এনসিপিও মনে করছে মহান মুক্তিযুদ্ধে জামাত ইসলাম বাংলাদেশের বিপক্ষে দল হিসেবে অংশগ্রহণ করেছিল এবং যুদ্ধাপরাধের মতো কর্মকাণ্ডগুলো করেছিল। কি বলা হচ্ছে? পাকিস্তান হানাদার বাহিনীর সহযোগী হিসেবে তৎকালীন মুসলিম লীগ, জামাত ইসলামী ও নেজামি ইসলাম পার্টির নাম বহাল রেখে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশকে সংশোধন করে আইনে রূপ দিতে বিল পাশ করেছে সংসদ। অধ্যাদেশ বিল আকারে পাশ হয়ে গেল। এতে জামাতের পক্ষ থেকে আপত্তি জানিয়ে দলটির আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বক্তব্য দেন। তবে তাদের জোটসঙ্গী এনসিপির পক্ষ থেকে এই বিলের ওপরে কোনো আপত্তি জানানো হয়নি। আপত্তি নেই বলে লিখিতভাবে স্পিকারকে জানানো হয়েছে। এটা জামাতের জন্য একটা বড় ধাক্কা। তাহলে কি বলা যায় যে আগামীতে এনসিপি জামাতের যে জোট, সেই জোট টিকছে না, টিকবে না এবং এনসিপি তাদের নিজেদের স্বার্থেই জামাতের সঙ্গে যে ঘনিষ্ঠতা, সংস্রব, সেই ঘনিষ্ঠতা থেকে একটু একটু করে দূরে সরে আসবে।
আজকে এই বিল পাশ হয়। মুক্তিযুদ্ধমন্ত্রী আজম খান এই বিলটা উত্থাপন করেন, কণ্ঠভোটে বিলটা পাশ হয়। বিরোধী দলের নেতা বিলের ওপরে আপত্তি জানিয়ে দাঁড়িয়ে দীর্ঘ বক্তব্য দিলেও বিলের কোন ধারায় তিনি সংশোধন চান তা উল্লেখ করেননি কিংবা উল্লেখ করতে পারেননি, উল্লেখ করতে পারারও কথা নয়। ফলে স্পিকার তার আপত্তির বিষয়টি নিষ্পত্তি করতে ভোট দেননি। অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা 133টি অধ্যাদেশের মধ্যে 98টি হুবহু বিল আকারে উত্থাপনের জন্য সুপারিশ করেছে সংসদের বিশেষ কমিটি। বিশেষ কমিটির ওই প্রতিবেদনে নোট অফ ডিসেন্ট আপত্তি জানিয়ে জামাতের এমপিরা বলেছিলেন, জামুকা অধ্যাদেশটি বর্তমান অবস্থায় কোনো পরিবর্তন ছাড়া পাশ হলে দেশের বিদ্যমান রাজনৈতিক দল মুসলিম লীগ, জামাত ইসলামী, নেজামি ইসলামের মতো দলগুলো পাকিস্তানের হিসাবে বিদ্যমান থেকে যাবে, যা কোনোভাবেই যুক্তিযুক্ত নয়। এটা তো ইতিহাসের সত্য এবং বিএনপিকে ধন্যবাদ জানাতে হয় যে বিএনপি ইতিহাসের এই সত্যটা অন্তত তাদের বুকে ধারণ করেছে এবং সংসদে পাশ করেছে। জামাতের এমপিরা এই অধ্যাদেশের বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সংজ্ঞা পরিবর্তনের দাবি রাখেন। কমিটির প্রতিবেদনে জামাতের পক্ষ থেকে আরও বলা হয়, 2002 সালে খালেদা জিয়ার সরকারের আইনে দলগুলোকে পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী বলা হয়নি। রাজনৈতিক দলকে সশস্ত্র বাহিনী চিহ্নিত করা ফ্যাসিবাদী রাজনীতির সমর্থন, অর্থাৎ বিএনপি আওয়ামী লীগের পথেই যাচ্ছে, ফ্যাসিবাদ হয়ে যাচ্ছে, সেই বক্তব্য তারা বলছে। অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা এই অধ্যাদেশে মুক্তিযোদ্ধা সহযোগী, মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযুদ্ধের লক্ষ্যের সংজ্ঞায় ব্যাখ্যা করা হয়েছে। জারি করা অধ্যাদেশে মুক্তিযুদ্ধের সংজ্ঞায় বলা হয়, 1971 সালে 26শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত দেশের অভ্যন্তরে প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং যেসব ব্যক্তি যুদ্ধে অংশগ্রহণের জন্য ভারতের বিভিন্ন প্রশিক্ষণ ক্যাম্পে নাম অন্তর্ভুক্ত করেছেন এবং যারা স্বাধীনতা অর্জনের লক্ষ্যে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে হানাদার ও দখলদার পাকিস্তানি সশস্ত্র বাহিনী ও তাদের এদেশীয় সহযোগী রাজাকার, আল বদর, আল শামস, মুসলিম লীগ, জামাত ইসলামী, নেজামি ইসলামী ও দালাল ও শান্তি কমিটির বিরুদ্ধে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এমন বেসামরিক নাগরিকরা ওই সময় যাদের বয়স সরকার নির্ধারিত সর্বনিম্ন বয়সের মধ্যে ছিল মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাবেন। এর পাশাপাশি সশস্ত্র বাহিনী, মুক্তি বাহিনী, বিএলএফ এবং অন্যান্য স্বীকৃত বাহিনী, পুলিশ বাহিনী, ইস্ট পাকিস্তান রাইফেলস, ইপিআর, নৌ কমান্ডো, ফিল্ড ফোর্স, কিলো ফোর্স ও আনসার সদস্যরা বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাবেন। জারি করা অধ্যাদেশে মুক্তিযুদ্ধের সংজ্ঞায় বলা হয়েছে, 1971 সালে 26শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জনগণের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় হানাদার ও তাদের সহযোগী রাজাকার, আল বদর, আল শামস, তৎকালীন মুসলিম লীগ, জামাত ইসলামী, নেজামি ইসলামী ও দালাল শান্তি কমিটির বিরুদ্ধে পরিচালিত যুদ্ধ। এই যে স্পষ্ট করে দেয়া হলো, অর্থাৎ বিগত অন্তর্বর্তীকালীন সরকারের ঘনিষ্ঠ থাকা সত্ত্বেও জামাত এই সংজ্ঞা পরিবর্তন করাতে পারেনি এবং বর্তমান সরকার, বিএনপি সরকার অতি অবশ্যই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবেই তো তারা দাবি করে। তারা এই যে বিলটা পাশ করলো, এর ফলে আমার মনে হয় যে জামাত একটা বড় বিপদের মধ্যে পড়ে গেল। মুক্তিযুদ্ধের সংজ্ঞায় জামাতকে পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী সংগঠন হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। যাদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করেছে, যুদ্ধ করেছে, ওদের বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে, পাকিস্তানি হানাদার এবং জামাত, নেজামি ইসলামী, এদের বিরুদ্ধে, মুসলিম লীগ, এদের বিরুদ্ধে যারা যুদ্ধ করেছে তারাই মুক্তিযোদ্ধা। তার মানে এটা স্পষ্ট যে 1971 সালে বাংলাদেশের আপামর জনগণ যারা মুক্তিযুদ্ধ করেছিলেন এবং স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন, তারা পাকিস্তানি হানাদার বাহিনী এবং জামাত ইসলামীর বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। এখন এই যে একেবারে বিল আকারে সংশোধনীর মাধ্যমে সংবিধানে যেটা সংযোজিত হতে চলেছে এবং হয়ে গেল, সেই ব্যাপারটার ফলে জামাত কি বাংলাদেশের রাজনীতি করার বৈধতা হারিয়ে ফেলবে? তাহলে ওই একই নামে তাদের রাজনীতি করার কি আর কোনো বৈধতা থাকার কথা? সামনে কি তারা বড় ধরনের বিপদ ফেস করতে চলেছে? এতদিনের গত 1.5 বছরের তারা যেভাবে রাজকীয় কামব্যাক করেছিল, সেই রাজকীয় কামব্যাকের পরে একটা বড় ধাক্কা কি তারা খেতে চলেছে? কি হতে চলেছে? আওয়ামী লীগের উপরে যখন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তখন এবার কি টার্গেট তাহলে জামাত ইসলাম? এবং খুব স্বাভাবিকভাবে মুক্তিযুদ্ধের বিপক্ষে অংশগ্রহণ করায় আদালতেও দল হিসেবে, এতদিন দল হিসেবে তাদের বিচারের প্রশ্নটা শুধু মুখে মুখেই আলোচিত হয়েছে, এখন কি তাহলে দল হিসেবে তাদের বিচারের ব্যাপারে আর কোনো বাধা থাকলো না? দর্শক, আপনার কাছে কি মনে হয়? ঘটনা বোধহয় উল্টে যাচ্ছে, পাশার দান উল্টে যেতে শুরু করেছে। এই পাশার দান উল্টে গেলে কোন পথে যাবে পরিস্থিতি? বিচলিত হইয়েন না, মেরুদণ্ড সোজা রাখুন, একটু স্থির থাকুন। নেত্রী কি নির্দেশনা দেয় ভালো করে ফলো করুন এবং সেই মাফিক কার্যক্রম অব্যাহত রাখুন। মাথায় রাখবেন, তারেক রহমান আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নাই, সে 20 পাখানো তীর বিএনপির দুর্গে নিক্ষেপ করেছে। আর এই বিষের যন্ত্রণা খুব শীঘ্রই বিএনপি ভোগ করবে। এই যন্ত্রণায় তারা ছটফট করবে। মাথায় রাখবেন, 1/11-তে সেনাবাহিনী যখন তারেক রহমানের পিড়ে কমর ভাঙ্গে ফেলাইছিল, তখন একটু নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকার জন্য সে দেশ ছেড়ে বিদেশে পালাই গিয়েছিল। তখন বিএনপির শেষ ভরসা ছিল বেগম খালেদা জিয়া। আগামীতে তারেক রহমান আবার ভাগবে, কারণ ওই কমর নিয়ে সোজা হইয়া দাঁড়ানোর মতো হিম্মত তারেক রহমানের নাই, তাকে ভাগতেই হবে। বিএনপির আগামীর শেষ ভরসা কে? এই মুহূর্তে অস্থির হইয়েন না, প্রস্তুত হন।
প্রলয় সৃষ্টি করার জন্য প্রস্তুত হন। 58 সালে আইয়ুব খান আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নিশ্চিহ্ন করতে চাইছিল। 71 সালে ইয়াহিয়া খান আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নিশ্চিহ্ন করতে চাইছিল, পারে নাই। আইয়ুব পারে নাই, ইয়াহিয়া পারে নাই। স্বাধীন বাংলাদেশ পরবর্তী ব্যাপক শক্তিধর হয়ে ওঠা কুখ্যাত খুনি একাধারে সেনাপ্রধান ও প্রেসিডেন্ট জিয়াউর রহমানও আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিতে চাইছিল, পারে নাই। এরশাদ আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিতে চাইছিল, পারে নাই। খালেদা জিয়া আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিতে চাইছিল, পারে নাই। সর্বশেষ ডেভিল ইনুস চাইছিল আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে, পারে নাই। তারেক রহমানও পারবে না, মনে রাখবেন। তার কোমরে কিন্তু জোর নাই। একজন তারেক কেন, 1 লক্ষ তারেক একত্রিত হইলেও আওয়ামী লীগের কিছুই করতে ওরা পারবে না। আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে জন্ম হয়েছে আওয়ামী লীগ, আর আওয়ামী লীগের জন্মের পরে তারা জন্ম দিয়েছে বাংলাদেশের। বাংলাদেশ মানে আওয়ামী লীগ, আর আওয়ামী লীগ মানে বাংলাদেশ। আওয়ামী লীগকে অস্বীকার করা মানে পিতাকে অস্বীকার করা, আওয়ামী লীগকে অস্বীকার করা মানে মাকে অস্বীকার করা, আওয়ামী লীগকে অস্বীকার করা মানে স্বাধীন বাংলাদেশকে অস্বীকার করা। আফসোস, ইতিহাসের এতগুলা শক্তিধর ব্যক্তিরা আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিতে চাইছে, তারা ইতিহাসের পাতায় নিশ্চিহ্ন হয়ে গেছে, কুখ্যাত খুনি, কুখ্যাত ব্যক্তিতে পরিণত হয়েছে। সেইখান থেকে তারেক রহমান ন্যূনতম শিক্ষা নেয় নাই, তার মা বাবার থেকেও সে শিক্ষা নেয় নাই। আজকে জামাত এবং মৌলবাদীদের হাত তার ঘাড়ে পড়ছে, এই জন্য বিপুল পরিমাণে শক্তিধর মনে করতেছে নিজেকে। স্বাধীনতা বিরোধী দল কুখ্যাত রাজাকার এটিএম আজহারদের সামনের সারিতে রাখা এই সংসদ চলে। বিশ্ববাসী দেখবে খুব শীঘ্রই আওয়ামী লীগের নেতৃত্বে এই জেনারেশনকে সাথে নিয়ে, দেশের জনগণকে সাথে নিয়ে কিভাবে এই দেশে থাকা রাজাকার, দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী, জঙ্গি এবং তাদের প্রশ্রয়দাতাদেরকে কিভাবে উত্তম শিক্ষা দেয় আওয়ামী লীগ। যে আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, এই আইনকে আমরা হারাই যেতে দেব না। ওরা লুকিয়ে ফেললো, আমরা খুঁজে বের করবো ইনশাআল্লাহ। এই জনগণ দেখবে, দেশবাসী দেখবে বাকশাল কত প্রকার ও কি কি। যারা রাজাকার, কুখ্যাত রাজাকার, জঙ্গিদের আশ্রয় প্রশ্রয়দাতাতে পরিণত হয়েছে যে দলগুলো, সেই দলগুলোর পরিণতি দেখে অন্যান্য দলগুলো শিক্ষা নেবে। তারা কোনোদিনও এই দেশের নিকৃষ্টতম এই সকল রাজাকার এবং জঙ্গিদের কখনো প্রশ্রয় দেওয়ার কথা তো চিন্তাই করবে না, তাদের সাথে কথা বলারও সাহস তারা রাখবে না। এটা খুব শীঘ্রই হবে ইনশাআল্লাহ। তাই আপাতত অস্থির না হইয়া প্রলয় সৃষ্টির জন্য প্রস্তুত হন। মনে রাখবেন, শত্রুপক্ষ যত শক্তিশালী সাজোয়া জানবা কামান নিয়ে প্রস্তুত থাকুক, গেরিলা কায়দায় জঞ্জাল পরিষ্কারের কাটছাট শুরু করলে এমনি নাস্তানুভূত হইয়া পালানোর জন্য ছুটতে থাকবে। আন্ডারগ্রাউন্ড থেকে গেরিলা কায়দায় জঞ্জাল পরিষ্কারের প্রস্তুতি নিতে হবে। নির্দেশ পাওয়া মাত্র কার্যক্রম শুরু করে দিতে হবে। ইনশাআল্লাহ বিজয় কেউ ঠেকাইতে পারবে না। এই কথা তো এখন সবার কাছে স্পষ্ট যে মূলত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রাখতেই, অথবা যদি সরাসরি বলে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ রাখতেই সন্ত্রাস বিরোধী আইনের 2টি সংশোধিত ধারা অধ্যাদেশ আকারে যে রাষ্ট্রপতির নির্দেশে জারি করা হয়েছিল সেটি আইনে পরিণত করা হয়েছে। এবং সেটির মাধ্যমে এখন কি দাঁড়াচ্ছে, এই মুহূর্তে প্রতিটি রাজনৈতিক দল ইনক্লুডিং বিএনপি সহ প্রতিটি রাজনৈতিক দল এবং পুরো দেশ ভয়ঙ্কর এক ঝুঁকির মুখে। প্রথমত, ডক্টর ইউনূস সরকারের মতন আরেকটি জঙ্গি সরকার আমাদের সামনে ভয়াবহ রূপে উপস্থিত হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে। জামাত ভয়ে আছে যে তাদের কার্যক্রমও এই আইনের অধীনেই যে কোনো সময় নিষিদ্ধ করা হতে পারে প্রজ্ঞাপন জারির মাধ্যমে। আবার নিশ্চিতভাবেই এটুকু আমরা নিশ্চিত করে বলতে পারি যে বিএনপিও প্রচণ্ড একটা ঝুঁকির মধ্যে চলে গেল। বিল পাশের আগে, কেন ঝুঁকির মধ্যে চলে গেল সে বিষয়টি পরে আসছি। বিল পাশের আগে সংসদে মোটামুটি প্রবল আপত্তি জানিয়েছিলেন বিরোধী দলীয় নেতা এবং জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি কি বলেছিলেন, এটিও আমাদের কাছে যেমন হাস্যকর এবং একই সঙ্গে পরিহাসের এবং বিপজ্জনক। তিনি বলছিলেন যে এ সংক্রান্ত একটি তুলনামূলক শীট তারা 3-4 মিনিট আগে হাতে পেয়েছেন, তারা এটি পুরো পড়তে পারেননি। আইনটি অবশ্যই একটি স্পর্শকাতর আইন, আইনটি পাশের জন্য তাদের আরও একটু সময় দেওয়ার দাবি জানানো হচ্ছে। কেন জামাত এটিকে স্পর্শকাতর আইন বলল? জামাতের দাবির মুখেই তো, এনসিপির দাবির মুখেই তো অধ্যাদেশের বলে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছিল ডক্টর ইউনূস সরকার। জামাতের আমিরের বক্তব্যের পর আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ কি বললেন সেটি আরও মজার। তিনি বললেন যে বিলটি একটি গণহত্যাকারী সন্ত্রাসী সংগঠনের নিষিদ্ধকরণ সংক্রান্ত একটি সংশোধনী। আগের যে সন্ত্রাস বিরোধী আইন ছিল তার সংশোধনের জন্য বিরোধী দলীয় নেতা নিশ্চয়ই স্মরণ থাকার কথা, ওনারা এবং এনসিপির বন্ধুরা সবাই মিলে একটি আন্দোলন করেছিলেন। সেই আন্দোলনের প্রেক্ষিতে মোটামুটি বাংলাদেশে একটা জনমত সৃষ্টি হয়েছিল। সেই প্রেক্ষিতে তাদের অর্থাৎ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সন্ত্রাস বিরোধী আইনে। সেই অনুযায়ী নির্বাচন কমিশনে তাদের নিবন্ধন স্থগিত হয়ে আছে। এই আইনের অনুবলে পরবর্তীতে 47 অনুচ্ছেদ অনুসারে আইসিটি অ্যাক্টকেও অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন পরিবর্তন এনে সংগঠনের বিচারে বিধান যুক্ত করে সেই আইনটাও সংশোধন করা হয়েছে। সালাউদ্দিন আহমেদ সাহেবের বক্তব্যটা আরও মজার। আমি এই কারণে বলছিলাম যে যখন
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটি প্রস্তাব জামাত এনসিপির পক্ষ থেকে করছিল, তখন তারা তুমুল বিরোধিতা করেছিল। তারা সবসময় বলেছে এইভাবে নির্বাহী আদেশের মাধ্যমে কোনো রাজনৈতিক সংগঠন বা রাজনৈতিক দল নিষিদ্ধ করা ঠিক নয়। তারেক রহমানও তো ক্ষমতায় আসার, অর্থাৎ বিএনপি ক্ষমতায় আসার দুদিন আগে বা পরে বিদেশি একটি গণমাধ্যমে, আন্তর্জাতিক একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে কোনো নির্বাহী আদেশের মাধ্যমে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে তারা নয়। তার কারণ আজ একটি রাজনৈতিক দলকে যদি নিষিদ্ধ করা হয়, কাল হয়তো বিএনপিকেও করা হতে পারে। এবং এই যে আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করা হলো, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা মানে এক অর্থে পুরো দলটাই তো নিষিদ্ধ অবস্থা থাকা, শুধু শব্দের কিছু হেরফের। এই আওয়ামী লীগ কি বিনাশ হবে? প্রশ্নই ওঠে না, প্রশ্নই ওঠে না। 6 মাস পর অথবা 6 বছর পর আরও সংগঠিত হয়ে এই দলটি ক্ষমতায় আসবে, এটুকু বলা যায়। হয়তো আরও কিছু সময় লাগতে পারে, আসবে তো। তখন নিশ্চিতভাবেই বিএনপিকে নিষিদ্ধ করবে আওয়ামী লীগ। আবার আওয়ামী লীগের সময় আইন ঠিকই করা হয়নি কোনো রাজনৈতিক সংগঠন বা দলকে নিষিদ্ধ করার জন্য বা তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার পক্ষে। তবে আওয়ামী লীগ যে বিএনপি বা জামাতকে 14 বছর ধরে রাজপথে নামতে দেয়নি, এ কথাও তো ঠিক। রাজপথে নেমেছে, তার উপরে হেলমেট বাহিনীর অত্যাচার, আক্রমণ, রাজপথে নেমেছে, তখন পুলিশি বাহিনীর নির্যাতন ঘটেছে তো এগুলো। অর্থাৎ তুমুল একটা রাজনৈতিক শূন্যতা তৈরি করা হয়েছিল। তখন গাছের পাতা পর্যন্ত বলতো আওয়ামী লীগ। তখন থেকে বলে আসছি, এই যে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি করা হচ্ছে, এর পরের স্টেজ হচ্ছে জঙ্গিবাদ বা চরমপন্থা। এবং তাই তো ঘটল। ডক্টর ইউনূস সরকার আমাদের সামনে আবির্ভূত হলেন ভয়ঙ্কর একটি শক্তি নিয়ে, জঙ্গিবাদী শক্তির প্রচ্ছন্ন সমর্থনে। তাদের উপরে ভর করেই তো ডক্টর ইউনূসের সরকার এসেছিল আমাদের সামনে। এখন যে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি করা হচ্ছে, যে কোনো মুহূর্তে, যে কোনো পরিস্থিতিতে, সেই হিসেবে আরও একটা জঙ্গি সরকার নিশ্চিতভাবে আমাদের সামনে আসতে যাচ্ছে। আতঙ্ক থেকেই এই কথাগুলো বলছি। আশাটা অস্বাভাবিক কিছু নয়। এবং জামাতও ভয়ে আছে এই একই অস্ত্র ব্যবহার করে, একই আইন ব্যবহার করে তাদেরকেও যে কোনো সময়, মানে তাদের রাজনৈতিক কার্যক্রম যে কোনো সময় নিষিদ্ধ করা হতে পারে। এবং সেই ভয় থেকেই জামাতের আমির মোটামুটি প্রবল আপত্তি তুলে ধরেছিল। বিএনপি যে খেলা খেলছে, এটিও আমাদের সামনে নতুন কিছু নয়, হয়তো ওই অর্থে যে যখন ক্ষমতায় যায় তারা আর ভাবতে পারে না যে কোনো সময় তাদেরকেও ক্ষমতা থেকে বিদায় নেওয়া লাগতে পারে। প্রতিটি দল ক্ষমতায় যাওয়ার সঙ্গে সঙ্গেই মনে করে আজীবনের জন্য তারা ক্ষমতায় এসেছে। কেউ নয়, পৃথিবীর কোনো শক্তির সাধ্য নেই তাদেরকে ক্ষমতা থেকে হটানোর। এবং আওয়ামী লীগ যতদিন না পর্যন্ত ফিরে না আসতে পারে, খুব স্বাভাবিক প্রক্রিয়ায় অনেকেই প্রশ্ন করছে, তাহলে কি আওয়ামী লীগ আন্ডারগ্রাউন্ডে চলে যাবে? হতে পারে। পৃথিবীর বিভিন্ন ধরনের ইতিহাস তাই বলে, এবং ইতিহাস এটাই বলে যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে তার আদর্শত্ব ধ্বংস করা যায়নি, বরং তারা ফিরে এসেছে আরও সর্বগ্রাসী রূপে হয়তো, অথবা তাদের কারণে পুরো রাষ্ট্র অস্থিতিশীল হয়ে ওঠে চরম এক বিভাজনের জায়গা থেকে। যেমন আমরা মিশরের মুসলিম ব্রাদারহুডের কথা বলতে পারি। এই সংগঠনটিকে নিষিদ্ধ করা হলো কথিত গণতন্ত্রের উত্তরণের পর। কি হলো তাতে? তারা আন্ডারগ্রাউন্ডে চলে গেল এবং তার পরবর্তী কার্যক্রমগুলো সম্বন্ধে তো আমরা নিশ্চিতভাবে জানি। আওয়ামী লীগও আন্ডারগ্রাউন্ডে চলে যাবে কিনা আমরা জানি না, তবে এর ফলটি নিশ্চয়ই কারোর জন্যই সুখকর নয়, এবং সবচেয়ে বেশি খেসারত দিতে হবে আমাদের মতো সাধারণ মানুষকেই। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।